Good evening, students. This is your Payal ma'am, and you are watching RPP Education. Target date SLSTPT, West Bengal SSC, WBP, WBCS, PSC, SSC যে সমস্ত এক্সামগুলো সামনে হতে চলেছে সেই এক্সামের উপর ভিত্তি করে আমাদের এই ক্লাসগুলো শুরু হয়েছে। আজকের আমাদের 5 নম্বর টপিক অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক আজকের আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। অনেকেই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এগুলো সম্পর্কে যে এমসিকিউ ক্লাসগুলো থাকে সেখান থেকে অনেক সময় বুঝতে পারে না, কিন্তু আজকের আমার এই ক্লাস যারা দেখছো তাদের কাছে এই সেশনটা খুব ইন্টারেস্টিং সেশন হতে চলেছে, কারণ আজ যে ন্যারেশন চেঞ্জটা আমি শেখাবো সেটা সম্পূর্ণ ডিটেইলে শেখানো হবে এবং ভালোভাবে বাংলায় শেখানো হবে, যেটা আদার্স কোনো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পাবে না। তাই জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তার সাথে সাথে আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় হাজির হয়ে যেতে হবে আরপিপি এডুকেশনে এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য। আর যদি তোমাদের ভিউজ এইভাবেই ইংরাজির প্রতি কমতে থাকে, শুধুমাত্র মনে করছো যে জিকে এবং ইভিএস আর চাইল্ড স্টাডি এগুলো পড়েই আমরা পরীক্ষায় পাশ করে যাব, সেটা কিন্তু হচ্ছে না। কারণ 2017-তে যে পরীক্ষাটি আমি দিয়েছিলাম বা যারা দিয়েছিলেন তারা কিন্তু জানো বা জানবে যে প্রচন্ড শক্ত কঠিন কোয়েশ্চেন এসেছিল কিন্তু ইংরাজিতে। তো ইংরাজির 30 নম্বর যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই পাশ করাটা সম্ভব নয়। তো সেটা ভেবেই একদম জোর কদমে লেগে পড়ো, একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে বোঝানো, এবং তোমরা আশা করি পুরোটা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আগের দিনে যে আমি জেন্ডার চেঞ্জ করিয়েছিলাম সেটার আনসারটা চট করে দেখে নি। হোয়াট ইজ দ্য ফেমিনাইন অফ গ্যান্ডার? যে ফেমিনাইন জেন্ডারটা কি হবে গ্যান্ডারের, GANDER, গ্যান্ডার। গ্যান্ডার কথাটার অর্থ হচ্ছে রাজহাঁস বা রাজহংস। তো রাজহাঁস যদি এটার মানে হয় তাহলে বলো রাজহাঁসের ফেমিনিন জেন্ডার কি হবে? গুজ, গ্রাউস, গ্লিডার নাকি গোট? তো দেখো, রাজহাঁসের যেটা ফেমিনিন হবে সেটা হচ্ছে গুজ। গুজ মানে রাজহংসী। গ্রাউস কথাটার মানে হচ্ছে ক্ষোভ বা রাগ, এবং গ্লাইডার যেটা সেটার মানে হচ্ছে একটা এনার্জিহীন বিমান যাকে, সেটাকে বলা হয় গ্লাইডার। এবং গোট মানে তো প্রত্যেকেই জানো, সেটি হলো ছাগল। তো এখানে আনসারটা হয়ে যাবে কিন্তু গুজ, গ্যান্ডার থেকে গুজ। তো এবারে আমরা ন্যারেশন চেঞ্জের টপিকটাতে ঢুকে যাই, একদম বেসিক থেকে ছোট ছোট করে শিখবো। ফার্স্টে দেখি হোয়াট ইজ ন্যারেশন। এটা প্রত্যেকেই জানো, ন্যারেশনটা কি বা কেমন সেটা দেখতে হয়। দেখো, রিয়া সেজ টিয়া ইজ আ ভেরি গুড গার্ল। তো এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার একটা প্যাটার্ন আছে, তাই না? কিরকম প্যাটার্নটা? কে বলছে প্রথমে সেই পার্টটা রাখা হয়, তারপর একটা ছোট্ট কমা দেওয়া হয়, তারপর আমাদের ইনভাইটেড কমা মানে ইনভাইটেড যে কোটেশন সেটা স্টার্ট হয়, এবং তার আন্ডারে একটা উদ্ধৃতি লেখা থাকে, একটা কোটেশন লেখা থাকে, আর তার লাস্টে গিয়ে কি থাকে? লাস্টে গিয়ে থাকে হচ্ছে ইনভাইটেড কমাটা অফ। তো এইটা হচ্ছে একটা মানে একটা প্যাটার্ন ন্যারেশনের। তো এই যে কোটেশনটা বা এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তো এটা আমাদের ডাইরেক্টে আছে। এবার আমাদের কি করতে বলা হয়? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করতে বলা হয়। তো ইনডাইরেক্ট হলে সেটা হয়ে যায় রিয়া সেজ, তারপরে এই কমা কোটেশন সম্পূর্ণ উঠে গিয়ে একটা লিঙ্কার জয়েন হয় দ্যাট, এবং টিয়া ইজ আ ভেরি গুড গার্ল, সেটা আমাদের মানে টেন্স এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয়ে গিয়ে যেটা এসে দাঁড়ায় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। বাইরে একটু বাজি ফাটছে, তো মাঝে মধ্যে ভীষণ অদ্ভুত আওয়াজ হচ্ছে, তো তোমরা একটুখানি কষ্ট করে শুনে নেবে, আশা করি বোঝা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, একটু কোঅপারেট করো। তো এটা হলো মোটামুটি ন্যারেশনের একটা স্ট্রাকচার। এবারে দেখো
কি বলছে এখানে? উদাহরণ 1 হলো ডিরেক্ট ন্যারেশন, যেখানে বক্তার কথাটা হুবহু তুলে দেওয়া হয়েছে। যে সে যদি বলে যে টিয়া একজন ভালো মেয়ে, তো বলা হচ্ছে টিয়া একজন ভালো মেয়ে, এরকম বলা হবে না যে টিয়া একজন খুবই ভালো মেয়ে বা টিয়া একজন খুবই সুন্দর মেয়ে, এমন কিছু না। কিন্তু যদি আমি ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ যেটা 2 নম্বরে আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যেখানে বাক্যটা পরিবর্তন করে নিজের ভাষাতে লেখা হয়েছে। নিজের ভাষায় লেখা হয়েছে যে সে না এরকম বলেছিল, জানিস যে টিয়া না খুব ভালো একটা মেয়ে। তো এই যে আমি অন্যের কথাটা বলছি, তো আলাদা একজনকে বলছি, তো সেইটা কিন্তু এখানে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে চলে আসছে। আশা করি এইটুকু ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট দেখো, আমি এইটাকে একটা ওই ট্রি বা তোমার একটা প্যাটার্নে লিখেছি যে ন্যারেশনটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা ডিরেক্ট ন্যারেশন, একটা ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনের এক্সাম্পল, বিমল সেজ আই লাভ মাই মাদার, এবং তাকে যদি ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, বিমল সেজ দ্যাট হি লাভস হিজ মাদার। তো দেখো এখানে দুটো জিনিস চেঞ্জ হয়ে গেল, একটা আই এর জন্য হি হয়ে গেল আর মাইয়ের জন্য হিজ হয়ে গেল। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকেই জানি। এবারে দেখো ন্যারেশন চেঞ্জ করার কিছু নিয়ম আছে, পরপর আমরা সেই নিয়মগুলো একের পর এক করবো। তো ন্যারেশন চেঞ্জ করার নিয়মাবলী, সবার প্রথমে জানতে হবে ডিরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচের অংশগুলো কি কি। আমি প্রথমেই তোমাদের দেখালাম ডাইরেক্ট স্পিচে থাকছে কি, ডাইরেক্ট স্পিচের দুটো অংশ থাকছে, একটা কমার আগের অংশ, একটা ইনভাইটেড কোটেশনের ভিতরের অংশ। একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা রিপোর্টিং স্পিচ এবং আর একটা হলো রিপোর্টেড স্পিচ। এইটা হলো দুটো অংশ ফর ডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং স্পিচ যেটা রিপোর্টিং, এই রিপোর্টিং এবং রিপোর্টেড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো রিপোর্টিং যে স্পিচ রয়েছে সেটার ভার্বটা হলো রিপোর্টিং ভার্ব। প্রথম যে অংশটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে রিপোর্টিং স্পিচ এবং তার মধ্যেকার যে ভার্বটা রয়েছে সেটা হয়ে যায় রিপোর্টিং ভার্ব। মন দিয়ে শুনবে, কারণ এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সম্পূর্ণ মানে যে কোনো ধরনের যে এগুলো সেগুলোই কিন্তু হয়। এবং এই যে রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড ভার্ব, এগুলো আমাদেরকে ভালোভাবে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটা রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টেড ভার্ব। তো দেখো রিপোর্টেড স্পিচের যে ভার্বটা সেটা হলো রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং স্পিচের ভার্ব হলো রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের ভার্ব হলো রিপোর্টেড ভার্ব। এটুকু ক্লিয়ার? এবারে দেখো উদাহরণটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। রেখা সেজ she has two pens, রেখা বলল যে আমার দুটি পেন আছে। এখানে এই যে ফার্স্ট পার্টে রয়েছে এটা হয়ে যাচ্ছে সেজ, এর ভার্বটা হয়ে যাচ্ছে সেজ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ এই যে পার্টটা এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং তার মধ্যেকার এই ভার্বটা হয়ে যাচ্ছে রিপোর্টেড ভার্ব, তাই তো? এবং দেখো নেক্সট যে পার্টটা রয়েছে উইদিন ইনভাইটেড কমা বা কোটেশন, এটা হয়ে যাচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে হ্যাজ ভার্ব। তো হ্যাজ ভার্বটা হয়ে যাচ্ছে রিপোর্টেড ভার্ব। আই হোপ এইটুকু ক্লিয়ার। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জের কিছু সাধারণ নিয়ম আছে। কি কি সেই নিয়ম? দেখো ফার্স্ট নিয়ম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট যে স্পিচ যেটা কোটেশনে থাকে সেখান থেকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করার সময় ডিরেক্ট স্পিচে যে কমা এবং ইনভার্টেড কমা থাকে সেটা কিন্তু উঠে যায়, যেটা আমরা উদাহরণেই দেখলাম। ঠিক আছে, নেক্সট হলো ডিরেক্ট স্পিচ ও ইনডাইরেক্ট স্পিচের মধ্যে একটা কনজাংশন বসাতে হয়। সেটা দ্যাট হতে পারে, সেটা হোয়াট হতে পারে, সেটা ইফ হতে পারে, বাট কিছু একটা কনজাংশন কিন্তু বসাতে হয় সেই কমার জায়গাতে। থার্ড হচ্ছে রিপোর্টেড যে স্পিচ, সেই রিপোর্টেড স্পিচের কর্তা অর্থাৎ যে ফার্স্ট পার্ট মানে সরি সেকেন্ড পার্টটাতে যে রিপোর্টেড স্পিচ ছিল সেটার কর্তা বা সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে ন্যারেশন চেঞ্জের সময়
প্রোনাউনটি রিপোর্টিং স্পিচের কর্তা অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ ফার্স্ট পার্টের যে জায়গাটা রয়েছে সেখানে যে কর্তাটা রয়েছে, সেকেন্ড পার্টের কোটেশনের ভিতরে যে কর্তাটা রয়েছে, আমরা কিন্তু ন্যারেশনের চেঞ্জের সময় কর্তাটাকে কিন্তু এই প্রথম যেটা অর্থাৎ রিপোর্টিং স্পিচের যে কর্তা সেই অনুযায়ী এটাকে পরিবর্তন করে নেব। ঠিক আছে, তারপর দেখো ন্যারেশন চেঞ্জ রুলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্ট আমরা পড়ব অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের কি কি রুলস আছে। প্রথম রুল, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ন্যারেশন চেঞ্জের পর রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রুলস গুলো, যতগুলোই স্টার দিই না কেন কম পড়ে যাবে, কারণ এইগুলোর উপর ভিত্তি করেই আলটিমেটলি আমরা ন্যারেশন চেঞ্জ করি। তো রিপোর্টিং ভার্ব যেটা প্রথমে আছে, সেই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ন্যারেশন চেঞ্জের পর রিপোর্টেড যে ভার্ব হয় সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ফার্স্ট ওই জন্যই বললাম রিপোর্টিং ভার্ব রিপোর্টেড ভার্ব পুরোটা একদম জলের মতো বুঝে নিতে হবে। দেখো উদাহরণটা, যেরকম ডিরেক্টে যদি থাকে মধু সেজ, এখানে আমাদের সেজ রয়েছে ওয়ার্ডটা, এবং সেজ হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে রয়েছে, রিপোর্টিং ভার্ব এটা। তো রিপোর্টিং ভার্ব অর্থাৎ আর ভি এটা হয়ে যাচ্ছে প্রেজেন্টে। শি রিডস বুকস ইন দ্য মর্নিং, সে সকালে বই পড়ে। তো সেই জন্য কি হচ্ছে, মধু সেজ এটা যেরকম রিপোর্টেড ভার্বে গিয়েও কিন্তু ওর জন্য সেম থাকছে। তো সেম কিন্তু থেকে যাচ্ছে রিপোর্টেড ভার্বে, দ্যাট শি রিডস বুকস ইন দ্য মর্নিং, তাহলে প্রেজেন্টে থাকলে কিন্তু প্রেজেন্টেই থাকে। নেক্সট হচ্ছে 2 নম্বর, রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে থাকে, ওকে আগেরটা প্রেজেন্ট ছিল এটা হলো পাস্টে, সিম্পল পাস্টে, তাহলে ন্যারেশন পরিবর্তনের সময় রিপোর্টেড ভার্ব কিভাবে পরিবর্তিত হবে তার নিচের টেবিলে দেওয়া হলো, একটা টেবিল করা আছে, সেই অনুযায়ী পাস্ট টেন্সে কিন্তু চেঞ্জ হবে। কিরকম ভাবে, প্রথমে দেখো একটা উদাহরণ, যদি ডিরেক্টে থাকে কল্পনা সেড, এটা নিশ্চয়ই আমরা পাস্ট টেন্সে বুঝতে পারছি, she goes to school regularly, সে প্রতিদিন স্কুলে যায়। তো দেখো কল্পনা সেড এটা যেরকম থাকলো, দ্যাট she went, এখানে দেখো চেঞ্জ হয়ে গেল, গোজ ছিল তো গোজটা কিন্তু আমাদের এখানে went হয়ে গেল টু স্কুল রেগুলারলি। দেখো এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, যদি রিপোর্টেড ভার্ব এটা থাকে অর্থাৎ এই যেগুলো রয়েছে এইগুলো থাকে, তাহলে রিপোর্টেড ভার্বের কি কি পরিবর্তন হবে সেটা আমরা এই রাইট হ্যান্ড সাইডের কলামে পাবো। যদি রিপোর্টেড ভার্ব ইউনিভার্সাল ট্রুথ বা রেগুলার হ্যাবিট হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। ধরো রিপোর্টেড ভার্বে রয়েছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যেটা হলো একটা ইউনিভার্সাল ট্রুথ যে সূর্য চারিদিকে পৃথিবী ঘোরে, তো সেটা কিন্তু রিপোর্টেড ভার্বে কোনো পরিবর্তন হবে না, সেটা কিন্তু সেম থাকবে। যদি রিপোর্টেড ভার্ব প্রেজেন্ট ইনডেফিনাইট হয় তাহলে রিপোর্টেড ভার্বে গিয়ে সেটার পরিবর্তন হবে পাস্ট ইনডেফিনাইটে। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা চেঞ্জ হবে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেটা হবে পাস্ট পারফেক্টে, পাস্ট ইনডেফিনাইট থাকলে সেম থাকবে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট যদি কন্টিনিউয়াস হয় হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, শ্যাল যদি থাকে ফিউচারে সেটা শুড হবে, এবং উইল যদি থাকে ফিউচারে তাহলে সেটা কিন্তু উড হবে। তাহলে এই যে পুরো টেবিলটা রয়েছে এটা একদম ভালোভাবে স্ক্রিনশট তুলে নাও, ভালোভাবে স্ক্রিনশট তুলে নাও, কারণ এই পুরো জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরের যে ন্যারেশন চেঞ্জ শিখবো সের উপরে কিন্তু এর উপর ভিত্তি করেই টেন্সের পরিবর্তন হবে। দিস ইজ ভেরি মাচ ভাইটাল টেবিল। ওকে, হয়েছে আশা করি। চলো নেক্সট যাচ্ছি, উদাহরণটা দেখে নি। এটা আমি এক্ষুনি বললাম, কল্পনা সেড শি গোজ টু স্কুল, কল্পনা সেড দ্যাট শি ওয়েন্ট টু স্কুল। ক্লিয়ার? এবারে দেখো 3 নম্বরে রয়েছে রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে হয়, রিপোর্টিং ভার্ব ওকে যদি ফিউচারে হয় তাহলে ন্যারেশন চেঞ্জের সময় রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না। যদি রিপোর্টিং ভার্ব ফিউচারে হয় রিপোর্টেড ভার্বের নো চেঞ্জ।
এখানে উদাহরণ দেখো, ডিরেক্টে রয়েছে গীতা উইল সে। উইল সে হলো শি লাভস টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তো গীতা উইল সেটা থাকলো, এবং ভার্বে, রিপোর্টেড ভার্বে দেখো শি লাভস টু প্লে, এখানে যেটাই ছিল সেটাই কিন্তু থেকে গেল, নো চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ রুলস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আমাদের কিভাবে ন্যারেশন চেঞ্জ হয়। WH বা হাউ এগুলো ছাড়া অন্যান্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, প্রথমে হচ্ছে এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তোমরা যখন ন্যারেশন চেঞ্জ করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন তোমরা নিজেরাই মনে মনে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভে করে নেবে, তারপর ন্যারেশন চেঞ্জ করবে। দেখো 2 নম্বরে বলছে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট সেন্টেন্সে আস্ক, ইনকোয়ার, অফ, ওয়ান্ট টু নো ইত্যাদি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই যে রিপোর্টিং ভার্ব সেটা তখন কি হয়, পরিবর্তিত হয়ে ইনডাইরেক্ট সেন্টেন্সে আস্ক হয়, ইনকোয়ার অফ হয়, বা ওয়ান্ট টু নো, এইগুলো দিয়ে আমরা ব্যবহার করব। ঠিক আছে, এইগুলো আমরা বলে থাকি, যেরকম সে, সেড, এগুলো কিন্তু আজকে ইনকোয়ারি বা ওয়ান্ট টু নোতে গিয়ে পরিবর্তিত হয়। তারপরে দেখো থার্ডে বলছে ইন্ট্রোডাক্টরি যে কনজাংশন, সেই ইন্ট্রোডাক্টরি কনজাংশনের পরিবর্তে ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেরকম আমরা ওখানে দ্যাট ব্যবহার করেছিলাম, এখানে ইফ বা ওয়েদার ব্যবহার করব। ওকে, 4 নম্বরে বলছে ইনডাইরেক্ট ন্যারেশন, যেটা ইনডাইরেক্ট ন্যারেশনে যখন আসি তখন সেন্টেন্সের শেষে ফুল স্টপ। প্রথমে তো ডাইরেক্টে এরকম কোয়েশ্চেন মার্ক থাকে, বাট ইনডাইরেক্টে এসে কিন্তু ফুল স্টপ হয়ে যাবে। যেমন কবিতা সেই টু বিনয়, ডু ইউ নো সবিতা, তখন কি বলবো, কবিতা আস্কড সবিতা, কারণ আমরা বললাম যে এই যে রয়েছে সেড টু, সেড টুর জায়গায় আস্ক আসবে, সেই জন্য এখানে আস্ক হয়েছে। বিনয় ওয়েদার, এই যে এখানে ওয়েদার যোগ হলো কারণ এখানে ইন্ট্রোডাক্টরি কনজাংশন বলা হয়েছে যে হি নিউ সবিতা, এন্ড অবশ্যই কিন্তু ফুল স্টপ। ঠিক আছে, চলো নেক্সট, WH এবং হাউ ইত্যাদি দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের নিয়ম। কি কি পরিবর্তন হয়, প্রথমে হয় এই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে নেব, সেম অ্যাজ দ্য বিফোর, সেম ইন্টারোগেটিভ কে অ্যাসার্টিভ। তারপরে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয় ইনডাইরেক্ট সেন্টেন্সে আস, ইনকোয়ার, ওয়ান্ট টু নো, এটাও সেম। থার্ডে হয় কি WH ওয়ার্ড অথবা হাউ, এখানে চেঞ্জ আছে, ওটা যেরকম ইফ বা ওয়েদার ছিল, এখানে কি হবে WH এবং হাউ দিয়ে যদি শুরু ওয়ার্ড গুলো হয় তাহলে আমরা ইন্ট্রোডাক্টরি কনজাংশন হিসেবে WH ওয়ার্ড বা হাউই কিন্তু ব্যবহার করব। এবং ফুল স্টপ অবশ্যই ইনডাইরেক্ট ন্যারেশনের শেষে গিয়ে ফুল স্টপ বসবে। উদাহরণ দেখো, ডাইরেক্টে রয়েছে মানালো সেড টু হিজ ব্রাদার হোয়াই আর ইউ লাফিং, তো ইনডাইরেক্টে গিয়ে মানালো আস্কড, সেড এর জন্য আস্কড হিজ ব্রাদার হলো, এখানে কিন্তু আর ইফ বা ওয়েদার করব না, এই হোয়াইটাই বসবে, হোয়াই হি ওয়াজ লাফিং, এন্ড ফুল স্টপ। ক্লিয়ার, চলো এবারে দেখো আমাদের এখানে আরেকটাও আছে, তো তোমরা বলতে পারো যে দেখো হাউ মেনি পেন্স ইউ হ্যাভ, তো এখানে হাউ দিয়ে করেছে বলে এখানেও হাউ রয়েছে, তো সেইভাবেই আর কি করতে হয়েছে, বোঝা গেল। এবারে দেখো রয়েছে ন্যারেশন চেঞ্জ রুল অফ ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল শিখলাম, তারপরে ইন্টারোগেটিভ এর রুল শিখলাম, এখন শিখবো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, প্রথমে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটির অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বোঝায়, কোনো কিছু আদেশ, অনুরোধ, অর্ডার, রিকোয়েস্ট এইসবই বোঝায়। যেমন ধরো আদেশ বোঝালে অর্ডার দিতে লিখতে হবে, যদি বোঝায় অনুরোধ তাহলে রিকোয়েস্ট লিখতে হবে, যদি বোঝায় সাজেশন তাহলে সাজেস্টেড লিখতে হবে, যদি বোঝায় কোনো ধরনের ধরো
কি বলবো, মানে আদেশ, অনুরোধ, সাজেশন, এই এই সমস্তই এগুলো থাকতে হবে, মানে বুঝতে হবে যে কি অর্থ বোঝাচ্ছে। যেমন ডিরেক্টে রয়েছে দ্য টিচার সেড টু স্টুডেন্টস ডোন্ট টেল লাই, এটা তাহলে কি হচ্ছে, এটা আদেশ না অনুরোধ? দেখো, এটা হচ্ছে তাকে বারণ করা হচ্ছে, একটা অর্ডার টাইপ, বাট বারণ করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে কি করলাম, দ্য টিচার ফরবেড, ফরবেড মানে নিষেধ করা বা মানা করা, স্টুডেন্টস টু টেল লাই, এইভাবে কিন্তু আমরা করব। নেক্সট দেখো, ন্যারেশন চেঞ্জ রুল অফ অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি হবে, যেহেতু এই ধরনের বাক্যে প্রার্থনা, ইচ্ছা ইত্যাদি বোঝায়, অপটেটিভ সেন্টেন্সে তো প্রার্থনা, ইচ্ছা এগুলোই বোঝায়, তো ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটা তখন কি হয়ে যায়, প্রে, উইশ, প্লেস প্রভৃতি ভার্ব কিন্তু বসে। যেমন ধরো ইন্ট্রোডাক্টরি কনজাংশন হিসেবে অবশ্যই কিন্তু দ্যাট বসানো এখানে যেতেই পারে, ঠিক আছে। হি সেড মে গড ব্লেস ইউ, এটা একটা প্রার্থনা হলো। তো দেখো এখানে সেড এর জায়গায় কি করে দিয়েছে, প্রেড করে দিয়েছে। তো প্রেড যদি করে তাহলে আমরা দ্যাট বসাতেই পারি, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। টেন্সের ব্যাপারটা কিন্তু আলাদা, টেন্স কিন্তু সেম ভাবেই চলতে থাকবে যেভাবে আগে চালিয়েছি। ওকে, এবারে দেখো ন্যারেশন চেঞ্জ রুলস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আবেগ, আনন্দ, বিস্ময় প্রভৃতি অনুভূতি প্রকাশ পায়। তাই এই ধরনের সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব তারপরে সেন্টেন্সের অর্থ অনুযায়ী এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ অ্যাঙ্গার, এই সমস্ত জিনিসগুলো আমরা বসাতে পারি। এবং এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে লাস্টে যদি এটার বিস্ময়বোধক চিহ্ন থাকে আমরা কিন্তু ফুল স্টপ দেব। মাধুরী সেড হাউ ফুল আই অ্যাম, অর্থাৎ মাধুরী নিজের উপর নিজে একটা আফসোস করছে। তো মাধুরী রিপ্রোচড হারসেলফ ফর বিইং সাচ আ বিগ ফুল। এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু একটু টাফ হয়, তাহলে এগুলো আমরা কিন্তু বেশি করে প্র্যাকটিস করব। এবারে আমরা কিছু এমসিকিউ করব, কারণ আপাতত ন্যারেশন চেঞ্জের এই রুলস গুলোই ছিল। ওখানে যে টেবিলটা আছে সেই টেবিলটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর বিশেষত যে টেন্সের উপর জোর দেওয়া হয়েছে সেইগুলো, আশা করি তাতেই কিন্তু হয়ে যাবে। ওকে, ন্যারেশন চেঞ্জের পার্ট একটাই করালাম, এবারে আমরা এমসিকিউ করব। হি সেড আই শ্যাল গো অ্যাজ সুন অ্যাজ পসিবল, সে বলেছিল আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। তো এখানে কি হবে, এখানে আনসার হবে অপশন সি, হি সেড। দেখো সেড যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, আমরা কি বলেছিলাম, যদি এটা পাস্টে থাকে তাহলে আমরা কিন্তু এটাও পাস্টে করব। তাহলে কি হয়ে গেল, হি উড, এবং উডটা যেহেতু এখানে পাস্টে, হি উড গো অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ পসিবল, এটাও কিন্তু পাস্টেই আসবে, তাই জন্য অপশন সি। নেক্সট চলো, দ্য ক্যাপ্টেন সেড অ্যালাস আওয়ার ফোর্স আর টু স্ট্রং। ক্যাপ্টেন বলেছিল যা আমার শত্রুরা বা আমাদের শত্রুরা খুবই শক্তিশালী। তাহলে এখানে কিন্তু একটা ক্যাপ্টেন কি করছে, ক্যাপ্টেন কিন্তু এক্সক্লেম করছে দুঃখের সাথে, তাই না, যে আমাদের শত্রুরা ভীষণ কিন্তু শক্তিশালী। তাহলে এক্সক্লেমেটরি, দ্য ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ সরো, নিশ্চয় জয় হবে না, দ্যাট দেয়ার ফোর্স ওয়্যার ভেরি স্ট্রং, দেয়ার ফোর্স ওয়্যার ভেরি স্ট্রং, কারণ এখানেও দেখো পাস্টে এবং এখানে যেহেতু প্রেজেন্টে ছিল তাই এখানে কিন্তু আমাদের পাস্ট হয়ে গেল, বোঝা গেল। নেক্সট হচ্ছে দ্য টিচার সেড মিসেস ইন্দিরা গান্ধী ডায়েড ইন 1984। এটা দেখো সেড রয়েছে, পাস্টে রয়েছে, কিন্তু মিসেস ইন্দিরা গান্ধী ডায়েড ইন 1984, দিস ইজ অ্যান ইউনিভার্সাল ট্রুথ, এটা কিন্তু চেঞ্জিং ট্রুথ নয়, এটা কিন্তু একই থাকবে, সেম থাকবে, তাই জন্য এখানে আমাদের কোনো পরিবর্তন হবে না, জাস্ট যেমন আছে সব বসবে, শুধু মাঝখানে একটা দ্যাট লিঙ্কার যোগ হবে। দ্য টিচার সেড দ্যাট মিসেস গান্ধী ডায়েড ইন 1984। ক্লিয়ার? তো এই অবধি, এবং আজকের হোম টাস্কটা অবশ্যই ন্যারেশন চেঞ্জ। হি সেড শি হ্যাজ বিন রিডিং, ওকে, শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। এ বি সি ডি চারটে অপশন, প্রত্যেকে কিন্তু জানিও এবং বেশি বেশি করে শেয়ার করো। এত কম যদি তোমরা দেখো ইংলিশ ক্লাস তাহলে হয়তো হতে পারে প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো সেই বুঝে তোমরা দেখো এবং শেয়ার করো, কেমন লাগছে জানিও। ভালো থেকো প্রত্যেকে।